ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্স বা আমার কিছু মতামত আমি ব্যক্ত করতে চাচ্ছি আজকের ভিডিওটিতে। আজকে মূলত কথা বলবো দাম্পত্য জীবনে যে অশান্তি সেই বিষয়টি নিয়ে, এর কারণ কী এবং এর থেকে সমাধানের যে উপায় সেই বিষয় নিয়ে কথা বলবো। বর্তমান সময়ে রিসেন্টলি আমি দেখেছি যে দাম্পত্য জীবনের অশান্তিটা অনেক আকারে বেশি হয়েছে। অর্থাৎ আমি যদি বলি, গত 2 বছর আগে যেই ধরনের সমস্যা নিয়ে মানুষ আসতো বা কাপলরা আসতো, তার থেকে এখন অনেক বেশি আসে। হতে পারে এটা তার সচেতনতা, অথবা হতে পারে এটা অনেক বেশি বেড়ে গিয়েছে। দেখা যায় করোনার পরপরই বিভিন্ন বিষয় নিয়ে হয়তো বা দেখা গিয়েছে যে করোনার সময়টা সবাই হাজব্যান্ড ওয়াইফ একত্রে থাকে, তখন একজন আরেকজনকে পরিচিত হয়, এতটাই পরিচিত হয়ে যায় যে তখন কিন্তু তাদের ভিতরে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, অনেক ক্ষেত্রে আমি শুনেছি তাদের মুখ থেকে যে আমাদের সম্পর্কটা এখন কেমন হয়েছে জানি না, আমরা কি ভাই বোন নাকি সেটাই আমরা বুঝতে পারি না। তো এই বিষয়গুলো যেমন কাজ করে, আবার এই অশান্তির একটা চরম পর্যায়ে চলে গেলে আপনারা জানেন বিভিন্ন রকমের সেপারেশন, বিভিন্ন রকমের ডিভোর্সের মতো যে ঘটনাগুলো হয়। আপনারা রিসেন্ট যে ডাটা বা গবেষণা দেখেছেন যে ঢাকা শহরে কেবলমাত্র প্রতি ঘন্টায় প্রায় 40 জন 40টি পরিবার বা কাপল তাদের কিন্তু হচ্ছে যে ডিভোর্সের ঘটনা হচ্ছে তাদের ক্ষেত্রে। সো এর বেশ কিছু কারণ রয়েছে। কিছু কারণ হচ্ছে যে আমি নিজে দেখেছি আমার পার্সোনাল লাইফে, সুতরাং আপনারা এটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি। আশা করি আপনারা কানেক্ট করতে পারবেন বা আপনার ফ্যামিলি মেম্বার বা অন্যদের ক্ষেত্রে যদি হয় একটু মিলিয়ে দেখবেন। প্রথমে দেখেছি যে যোগাযোগের অভাব, অর্থাৎ কমিউনিকেশন, যেটা অনেক আগের ভিডিওতে আমরা বলেছি যে এই বিষয়গুলো সম্পর্কে আমাদের ধারণা থাকে না। যেমন আমি আমার হাজব্যান্ড ওয়াইফের ভিতরে যে একটা সম্পর্ক থাকবে, সেটা একটা লাভ রিলেশনশিপ, নিজের ভিতরে বন্ডিং, একটা কানেকশন থাকবে, সেটা কিন্তু থাকে না। যোগাযোগ করতে গেলে তারা নন ভায়োলেন্ট না হয়ে বরং তারা খুব বেশি ভায়োলেন্ট হয়ে একজন একজনকে কথার মাধ্যমে আঘাত করে। সো এটা কিন্তু তাদের ভিতরে একটা খারাপ সম্পর্কে যে দিকে নিয়ে যায়। সো এটা হলো 1 নম্বর রাখতে চাচ্ছে, যেটা যোগাযোগের অভাব। এরপর যেটা হয় আত্মসম্মান এবং গুরুত্বের অভাব। অনেক সময় দেখা যায় যে প্রতিদিন বিভিন্ন রকমের কাজ করে, তার শরীরটা খারাপ, তারপরে কিছু কিছু কাজ করতে হয়, কেননা হাজব্যান্ড আসবে, তাকে খাওয়া দাওয়া যে ব্যবস্থা করতে হবে, বা বাচ্চা আছে তাদেরকে দেখাশোনা করতে হবে, প্রতিবেলায় তাদেরকে খাওয়ানোর জন্য আলাদাভাবে খাবার তৈরি করতে হয়, যারা শ্বশুর শাশুড়ি থাকে তাদের দেখাশোনা করতে হয়, তাদের কথাগুলো শুনতে হয়। তা এখানে যেমন তার একটা গুরুত্বের দরকার আছে, যেটা আমরা বলি সাইকোলজিতে স্ট্রক, সেটি হয়তো বা সে পায় না। আবার হাজব্যান্ডের ক্ষেত্রে দেখা গিয়েছে যে হাজব্যান্ড বাহিরে বিভিন্ন রকমের কাজ করে এবং অনেক ক্লান্ত শরীর নিয়ে আসে, সারাদিন বাহিরে থাকার ক্ষেত্রে দেখা যায় যে পর্যাপ্ত যে পুষ্টিকর খাবারগুলো হয়তো বা সে খাওয়াও তার হয় না। সো তার মনটা একটু খিটখিটি থাকে। বাসায় এসে দেখে যে যে হাজব্যান্ড ওয়াইফের সাথে যখন কথা বলে তখন কিন্তু এটা অনেক সময় কনফ্লিক্ট হয়ে যায়। দুজনেই ভাবে যে আমাকে কেন গুরুত্ব দিচ্ছে না। সো এই গুরুত্বের জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ এটার একটা কিছু সিস্টেম আছে যেটা আপনারা মেনটেন করতে পারেন, অবশ্যই পরবর্তীতে বলছি। এরপর দেখা যায় যে অর্থনৈতিক চাপ, এটা আমি দেখি সেটা যেই রকমই হোক না কেন, তার বিয়ের বয়সটা যদি এমন হয় যে 2 বছর হলো বা 1 বছর হলো বা 5 বছর হলো, ঠিক এই সময়টা দেখা যায় তাদের ভিতরে কিছু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়। হয়তো অনেক সময় ডিপোজিট করতে গিয়েও তাদের ভিতরে দেখা যায় যে এই যে অর্থনৈতিক যে চাপটা সেটা কিন্তু হয়ে থাকে। সো পরবর্তীতে দেখা যায় অর্থনৈতিক চাপটা আস্তে আস্তে কমতে থাকে, যা যে যেই কাজই করে না কেন সেটি আস্তে আস্তে কমে, কিন্তু ওই সময়টা যেহেতু ধৈর্য থাকে না, তখন দেখা যায় একজন একজনকে বিভিন্ন রকমের কথা শোনা, এবং এটাও তাদের ভিতরে যে অশান্তি সেটা কিন্তু হয়ে থাকে। এরপর মানসিক ও শারীরিক যে দূরত্বের কথা বলা হয়, যেমন আমি দেখেছি যে তারা মানসিকভাবে অ্যাটাচড না, এবং হাজব্যান্ড এবং ওয়াইফের ভিতরে বিভিন্ন রকমের যে গ্র্যাটিটিউড শো, ধন্যবাদ দেওয়া বা কোনো একটা কাজে প্রশংসা করা, সেটি যেহেতু থাকে না, সেহেতু কিন্তু তারা মোটামুটি অ্যাজ ইউজুয়ালভাবেই তাদের সম্পর্কটা ভেবে নেয়। তাদের শারীরিক ক্ষেত্রে যে একটা অ্যাট্রাকশন সেটাও থাকে না, কারণ তারা একজন আরেকজনকে ওইভাবে ভালো দেখে না। দেখা যায় কি যে শারীরিক সম্পর্ক করতে গেলেও তাদের যে একটা স্টিমুলেশন সেটাই হয় না, বা তাদের সেন্সেশন হয় না, তারা অ্যারোজাল ফিল করে না। এবং দেখা যায় এটা অনেক সময় দিনের পর দিন, মাসের পর মাস বা অনেক সময় বছরও হয়ে যায়, তারপরেও কিন্তু তাদের শারীরিক সম্পর্ক হয় না। কী কারণ? কারণ তাদের ভিতরে যে একটা ইগো কাজ করে, যে আমি কথা কেন বলবো বা আমি কেন সরি বলবো, এই সরির কারণে। সো এটা কিন্তু তাদের একটা অন্যতম কারণ, যার কারণে তারা কিন্তু মানসিক এবং শারীরিকভাবে কিন্তু আস্তে আস্তে দূরত্বটা তৈরি করে। এরপর যেটা আমি দেখেছি বিশ্বাসঘাতকতা, হয়তো বা হাজব্যান্ড অথবা ওয়াইফ কোনো একটা এমন কিছু করলো যেটা তার পার্টনারকে জানালো না, এবং যখন জানালো না, হয়তো
তার পার্টনার অন্য কোনোভাবে জানলো, তো সে তখন এটা মনে করে যে তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। হয়তো এমন হতে পারে অন্য কোনো লাভ রিলেশনশিপে জড়িয়ে গেছে, বা এমন কেউ কলিগ বা হচ্ছে যে পরিচিত কেউ আত্মীয় স্বজনের ভিতরে তার সাথে একটু বেশি কথা বলে। সো একদিন হয়তো বা তার পার্টনার দেখে গেল, সো এটা দিয়ে ভেবে নিয়েছে যে আর কখনোই হয়তো বা সে ভালো হবে না, কারণ এটা যে করলো তার মানে এর ভিতরে আর কত কিছু। সো আসেন এখন হলো আমরা কিভাবে এই জিনিসগুলো নিজেরাই আপনারা মেনটেন করতে পারেন, বা হচ্ছে যে কীভাবে এখান থেকে এই সমস্যাগুলো মুক্ত হতে পারেন। প্রথমত হলো যোগাযোগের যে ব্যবস্থাটাকে চেঞ্জ করা। আমরা সবসময় ওপেন থাকবো। একজন হাজব্যান্ড এবং একজন ওয়াইফের ভিতরে যে সম্পর্কটা, সেটা হলো অনেক মধুর একটা সম্পর্ক, অনেক বিশ্বাসের জায়গা থেকে কিন্তু একটা সম্পর্ক। সেক্ষেত্রে আমি যখন কথা বলবো আমার ওয়াইফের সাথে, অবশ্যই ভেবে দেখব আমি যার সাথে কথা বলছি সে আমার ওয়াইফ, অনেক কাছের একজন লোক। আবার ওয়াইফের ক্ষেত্রেও এভাবেই ভাবা হয়তো বা ভালো হয় যে আমার হাজব্যান্ড থেকে সব থেকে আমার কাছের হয়তো বা আমার বাবা মা আছে বা আমার ভাই বোন আছে, তাদের সাথে তো আমি থাকছি না, এই মুহূর্তটা আমার হাজব্যান্ডের সাথে থাকছি। সুতরাং তার মেন্টাল হেলথের যে কেয়ারটি বা তার ফিজিক্যাল হেলথের কেয়ারটা যদি আমি নিতে পারি, তাহলে সেও আমি যখন অসুস্থ থাকবো, ফিজিক্যালি কোনো একটা সমস্যা হবে, সে কেয়ার নেবে। মেন্টালি আমি যদি ডিপ্রেস থাকি, আমার ভিতরে যদি খুব খারাপ লাগা কাজ করে, তখন কিন্তু আপনার হাজব্যান্ডই আপনাকে এই জায়গাটাতে সাহায্য করবে। সুতরাং যোগাযোগের মাধ্যমটা হবে এনবিসি, অর্থাৎ নন ভায়োলেন্ট কমিউনিকেশন। কখনোই ভায়োলেন্ট হয়ে কথা বলবো না, অ্যাগ্রেসিভ হয়ে কথা বলবো না। আমার যখন রাগ থাকবে তখন ওই রাগ দেখিয়ে তার সাথে কথা বলবো না। এটা হাজব্যান্ড কিংবা ওয়াইফ দুজনেই যদি করতে পারে, সব থেকে বেস্ট। যদি এটা মনে করেন যে আপনি পারছেন না, একটু মেডিটেশন করবেন, শ্বাস প্রশ্বাসে ব্যায়াম করবেন, এবং অন্যান্য যে প্রেশারগুলো সেগুলো কীভাবে কমিয়ে নিয়ে আসা যায় সেটা একটু দেখবেন। এরপর আস্থা গড়ে তোলা। আস্থা হয়তোবা এমন হয়েছে যে আপনাদের ভিতরে বেশ কিছু বিষয় হয়ে গেছে, এখন আর আস্থা নেই, একজন একজনের সাথে কোনো রকমের কনফিডেন্টলি কথা বলতে পারেন না। কারণ হচ্ছে যে সে এই কাজটা করেছে, তখন আর কি হবে, প্রশ্ন আসে কেন হয়, হয় দিয়ে প্রশ্নটি আসে। হাজব্যান্ডের মাথায় সবসময় হয়, ওয়াইফের মাথায় হয়। তাহলে সবসময় মনে রাখবেন হয়ের প্রশ্নের উত্তর নেই, তার চেয়ে হট ব্যবহার করবেন। কীরকম, তুমি এই কাজটি কেন করলা, এই কেন প্রশ্নটি না করে এটা কি হলো, এই কাজটা যে এই হলো এটা কি হলো, মানে এভাবে বলা যায়। বা দেখা যায় যে নিজেদের ভিতরে যখন কমিউনিকেশনটা ভালো হবে, একজন আরেকজনের প্রতি একটা ভালোবাসা বন্ডিং তৈরি হবে, তখন কিন্তু আস্থার জায়গাটা তৈরি হবে। মনে রাখবেন আস্থাই হলো সব থেকে বড় একটি জায়গা যেটি একটা সম্পর্কে অনেক দূরে নিয়ে যেতে পারে। এরপর হলো সমাজের দিকে নজর দেওয়ার কথা বলবো। দেখা যায় তাদের ভিতরে যদি কোনো কনফ্লিক্ট থাকে, তারা আবেগের সাথে জড়িয়ে থাকে, কিন্তু আবেগকে উপেক্ষা করে আরেকটু সামনে যাওয়া, ফরওয়ার্ড হওয়া, সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই পারে না। হয়তো এই যে বিষয়গুলো হচ্ছে, একজন একজনের সাথে কথা বলছে না, তো তার মানে কি তাদের রাগ, ক্ষোভ, অভিমানের ভিতরে ঢুকে আছে, এবং আলটিমেটলি কি তারা ভালো আছে? কেউই ভালো নেই। তাই সেই জায়গা থেকে আমি যদি নিজ থেকে সরিও বলা দরকার হয়, আমি একটু সরি বললাম, আমার পার্টনার তাহলে দেখি কি করে, হয়তো বা সে আমার দিকে হাতটা বাড়াচ্ছে না, আমি একটু তাকে একটু হাতটা বাড়িয়ে দিই, দেখি আমাদের সম্পর্কটা ভালো থাকে কিনা। এটা তার জন্য না, আমার জন্য করব। সো এটা কি, এটা হলো ফরগিভনেস। অন্যকে আমি ফরগিভ করে দেব, তার যে কাজটাই করুক না কেন, তার মাধ্যমে কি হবে, আমি তো ভালো থাকতে পারবো, আমার মনটা তো ভালো থাকবে। সো এইরকম ওপেন হয়ে যদি কথা বলা যায় সেটা ভালো হয়। এটা একটা জিনিস আমি সবসময় বলি আমার কাছে যে আসে, যে আপনারা টাইম ঠিক করে নেবেন যে বন্ধের দিনের ওই সময়ে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো, আমাদের দুজনের সাথে একটা মিটিং হবে, অথবা আমরা দুজন মিলে আমাদের ফ্যামিলিতে যারা আছে তাদের সাথে আমরা মিটিং করব। ওপেন ডিসকাশন করবেন, যখন একজনের কথা বলবে রেসপেক্ট রেখে আপনারা অপেক্ষা করবেন, সে কথা শেষ হবে, তখন আপনি আপনার কথাগুলো বলতে পারবেন বা বলবেন। এটা দেখবেন আপনাদের সম্পর্কটাকে আরও বেশি মধুর করবে এবং একজনের সাথে একটা যে কানেকশন সেটা তৈরি করবে। এরপর যদি মনে করেন যে এটা কোনোভাবেই আপনার পারছেন না, কোনোভাবেই সম্ভব না, আমি বলবো অন্তত একবার হলেও একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যান, এবং সে যেভাবে আপনাদের এই বিষয়গুলোকে কাউন্সেলিং করে, হয়তো বা কাপল কাউন্সেলিং বা ফ্যামিলি কাউন্সেলিং বা ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং, যেটাই হোক না কেন, তাদের কাছ থেকে নিন, দেখবেন একটা সময় আপনার এই যে সমস্যাগুলো আপনার পরিবারে হচ্ছে, সেটা কিন্তু আপনি খুব নিজে নিজে এটাকে কন্ট্রোল করতে পারবেন বা নিজেরাই কন্ট্রোল করতে পারবেন। এবং সর্বশেষে একটা জিনিস আমি বলবো, পারস্পরিক শ্রদ্ধা ভক্তি সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা সবসময় বজায় রাখুন। আপনার যখনই যার সাথে কথা বলবেন তার একটা রেসপেক্ট রেখে, সে আমার মা হোক, সে আমার বোন হোক,
সে আমার ননদ হোক, সে আমার যে আত্মীয় হোক না কেন, আমার ওয়াইফ বা হাজব্যান্ড হোক না কেন, তার সাথে একটা শ্রদ্ধা রেখে কথা বলবো। কথা বলার সময় পোলাইটলি কথা বলার চেষ্টা করব। কেননা আমি যদি একটু গরম হয়ে একটু রাগ করে কথা বলি, এটা কিন্তু হয়তোবা আমার যে পার্টনার আছে সে হয়তোবা মন খারাপ করবে। একদিন দুদিন মন খারাপ করলেও একটা সময় হয়তোবা সেও মন খারাপ করবে, তখন কিন্তু আমার মনের অবস্থাটা আরও খারাপ হয়ে যাবে। সুতরাং এটা আমরা চাচ্ছি না। সুতরাং এইভাবে যদি আপনারা চলতে পারেন, আমার মনে হয় যে কোনো একজন কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে না গিয়ে আপনারা কিন্তু যে কোনো ধরনের সমস্যার সমাধান করতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।